সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পরে আবার আসলাম ক্লাসে, তোমাদের ক্লাসে। আশা করি ভালো আছো। এই করোনা ভাইরাসের দুর্যোগের সময় তোমরা ঘরে আছো আশা করি। আমি সেদিন কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় লেকচার দিয়েছিলাম। সেই লেকচারে আমরা যেখানে শেষ করেছিলাম, আসলে শেষ করতে চেয়েছিলাম, সেখানে শেষ করতে পারিনি, কারণ এখানে আমাদের টাইমের বিষয় আছে। অনলাইন ক্লাসে একটা টাইম বাউন্ড হলো সবচেয়ে বড় কঠিন জিনিস। সেই দিক থেকে চিন্তা করে আমরা সেদিন ভিডিওটা একটু ছোট করতে হয়েছিল, একটু কেটে ফেলে দিয়েছিলাম। এবং যেখানে যেটুকু আমরা গত দিনে লেকচার দিতে শেষ করতে চেয়েছিলাম, ঠিক সেখান থেকে আমি আরম্ভ করছি। যে আমরা গত দিনে, তোমরা লক্ষ্য করে দেখো যে গতিশক্তি হাফ এমভি স্কোয়ার আমরা বের করেছিলাম। গতিশক্তি হাফ এমভি স্কোয়ার বের করার সময় কী করেছিলাম, যে একটা বস্তু এম ভরের একটা বস্তু নিয়েছিলাম। এম ভরের বস্তুর উপরে আমরা, এটা স্থির অবস্থা ছিল, ভি নট ইকুয়াল টু জিরো। ভি নট ইকুয়াল টু জিরো মানে হলো তার আদিবেগ শূন্য ধরেছিলাম। যে একটা বস্তু স্থির অবস্থায় আছে, স্থির অবস্থার উপরেই আমি কি করলাম, ধাক্কা দিই। একটা খেলনা গাড়ি ধরে নাও, একটা খেলনা গাড়ি সামনে দাঁড়ানো আছে, তার উপরে আমি ধাক্কা দিলাম, গতিশীল হলো। তখন তার আদিবেগ হলো শূন্য। খেলনা গাড়ির ভর ধরে তোমার এম, এবং সেইটি গতিশীল হয়ে তার ওই এক্স দূরত্বে গেল, তার ত্বরণ হয়েছিল এ, এবং সেখানে বেগ প্রাপ্ত হয়েছিল ভি। এই অবস্থায় ধরে আমরা গতিশক্তির একটা সমীকরণ বের করেছিলাম। এই জায়গাতে সমীকরণ বের হয়েছিল হাফ এম ভি স্কোয়ার, যেটা আমরা পূর্বের ক্লাসেই দেখিয়েছি। যেহেতু এখানে স্থির অবস্থায় ছিল ভি ইজ ইকুয়াল টু জিরো, ভি ইজ ইকুয়াল টু জিরো থেকে ভি ইজ ইকুয়াল টু জিরো থেকে ভি ইজ ইকুয়াল টু ভি পর্যন্ত আমরা সমাকলনের রেঞ্জ নিয়েছিলাম। কিন্তু যদি এমন হয় যে খেলনা গাড়িটা মেঝের এক পার্শ্ব থেকে চলতে চলতে তোমার সামনে আসলো, এখন তুমি তার উপরে আবার টোকা দিয়ে কি করলা, শক্তি বেরিয়ে দিলা। তার উপরে যখন টোকা দিয়ে তার উপরে বল প্রয়োগ করলে তার বেগ বেড়ে গেল। তাহলে তোমার সামনে যখন গাড়িটা এসেছিল, তখন তোমার কাছে ছিল আদিবেগ একটা ছিল। সেই আদিবেগ আমি ধরে নিলাম। এখন সেই আদিবেগ ধরে নিলাম যে ভি ইজ ইকুয়াল টু ভি নট ছিল। ওকে গতিশীল করার জন্য যখন এখানে আসলো, তখন ভি ইজ ইকুয়াল টু ভি বেগ প্রাপ্ত হলো। এই অবস্থা যখন প্রাপ্ত হয়, তখন আমাদের এই পর্যন্ত কিন্তু ঠিকই এইভাবে করতে হবে। হ্যাঁ, শুধু লিমিটগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, যে লিমিট আমি কি ব্যবহার করব। সেই ব্যবহার করে আমরা এই পর্যন্ত আসলাম। এখানে এসে দেখো, এখানে আসার পরে এই পর্যন্ত আসলাম আমরা শুধু এই জায়গাগুলো। এক্স ইজ ইকুয়াল টু জিরো থাকে, ঠিক আছে, আমি ওখান থেকেই আমার সামনে থেকে আমি দৈর্ঘ্য করেছি, হিসাব করলাম। এই জায়গাটায় এসে তোমাদের করতে হবে কি, ভি ইজ ইকুয়াল টু ভি নট থেকে ভি ইজ ইকুয়াল টু জিরো করতে হবে, যেটা আমি এখানে লিখেছি। এখান থেকে আমরা পেয়ে যাবো এইটা পাওয়া মানে কি, এইটা পাওয়া মানে হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। হাফ এম ভি নট স্কোয়ার হলো কি আমাদের, হাফ এম ভি নট স্কোয়ার হলো কি, হাফ এম ভি নট স্কোয়ার হলো যে আগে শেষ বেগে শেষ গতিশক্তি, আদি গতিশক্তি দুইটার বিয়োগফল। তার অর্থই হলো যে গতিশক্তির পরিবর্তন। তার মানে আমরা এখান থেকে গতিশক্তির পরিবর্তন পেয়ে গেলাম। এই গতিশক্তির পরিবর্তনটা কি, এই গতিশক্তির পরিবর্তন হলো এই কাজ ইকুয়াল টু বের করলাম। তাহলে গতিশক্তির পরিবর্তনই কাজের সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, সেই বল দ্বারা কৃত কাজ হবে ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য। এটা তোমাদের মাথায় রাখতে হবে। কাজ শক্তি উপপাদ্য স্টেটমেন্টই অনেক সময় আসে, এবং কাজ শক্তি উপপাদ্যর যে সম্পর্ক আমরা পেয়েছি, সেই সম্পর্ক থেকে অনেক সময় আমাদের প্রবলেম সলভ করতে হয়, অনুশীলন করতে হয়, অ্যাপ্লিকেশনের প্রবলেমগুলো সলভ করতে হয়। এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে যে এই যে হাফ এম ভি স্কোয়ারের আমরা বিভিন্ন ফর্ম পেয়েছিলাম এখানে এর আগে, যে কাইনেটিক এনার্জি পি স্কোয়ার বাই 2m লেখা যায়, নানান কিছু লেখা যায়। এগুলোকে ব্যবহার করে আমরা এখান থেকে গতিশক্তির পরিবর্তন দ্বারা কৃত কাজ বের করতে পারব। বন্ধুরা, এখন এই ছিল আমাদের গতি সংক্রান্ত বিষয়। তো এখন আমরা যে জিনিসটা করতে চাই, যে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটা আমার মোবাইলে আসছে, সেই প্রশ্নটির উত্তর আমাকে একটু দিতে হবে। এটা তোমাদের বইয়েও আছে, কেন যে ছেলেমেয়েরা বুঝে নাই, যে আমাকে প্রশ্ন করা হয়েছে
সেই প্রশ্নটা ছিল এমন, স্যার হাফ কে এ স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার লেখা যায় কিনা, এই জিনিসটা আমরা লিখতে পারি কিনা। যে হ্যাঁ তোমরা লিখতে পারো, কারণ হলো যে তোমরা তোমাদের বইয়ে লক্ষ্য করে দেখবা যে স্থিতিস্থাপক বল যেখানে আছে, স্থিতিস্থাপক বল স্থিতিস্থাপক বলে ওখানে স্প্রিং এর কথা বলা আছে, ওখানে স্প্রিং এর কথা বলে বা স্থিতিস্থাপক বল স্প্রিং বল একই, কিন্তু স্প্রিং বলতে এই স্থিতিস্থাপক বল বলতে শুধু স্প্রিং এর বলের মধ্যে স্প্রিংকেই নির্দেশ করলে কিন্তু হবে না, কিন্তু মাথায় রাখতে হবে যে একটা স্প্রিংকে যদি আমরা সরল সন্ধিত স্পন্দনে দোলায়িত করতে পারি, সরল সন্ধিত গতিতে দোলায়িত করি, সরল দোল গতিতে দোলায়িত করতে পারি, তাহলে কি হবে? সরল সন্ধিত স্পন্দন বলতে আমরা কি বুঝি? সরল সন্ধিত স্পন্দন বুঝি যে এই যে ওর কিছু শর্ত আছে, যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। যেমন আমরা সরল দোলকের বেলায় দেখেছি, তোমরা লক্ষ্য করে দেখো যে সরল দোলকের বেলায় কি দেখেছি, যে এই একটা বব আমি সুতার সাহায্যে ঝুলিয়ে দিলাম, এই ববকে টেনে নিয়ে এসে যদি এখান থেকে যদি আমি ছেড়ে দেই, তাহলে এখান থেকে সে এই দিকে যাবে, ববটা এখান থেকে এই দিকে যাবে, আবার এখান থেকে ফিরে সে এই দিকে আসবে, এই দিকে আসবে, আবার এখান থেকে সে এই দিকে যাবে। এটা হলো সরল দোলকের বেলায়। ঠিক এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু স্প্রিং এর মধ্যেও আছে। একটা স্প্রিং এর মধ্যেও আছে, সুরশলাকার মধ্যেও আছে। একটা সুরশলাকা তোমরা চেনো কিনা জানি না, ওই যে শব্দ তৈরি করে যে সুরশলাকা, দুইটা ঢাল থাকে এরকম টাইপের, সুরশলাকার এই টাইপের। এই সুরশলাকার উপরে তুমি যদি বল প্রয়োগ করো কিংবা কোনো হাতুড়িতে পিটাও মানে বল প্রয়োগ করো, হাতুড়িতে যখন পিটাও সুরশলাকা প করে শব্দ হয়ে বাজতে থাকে। কেন? সুরশলাকা তখন এখান থেকে এই দিকে এই দিকে, এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে সে কাঁপতে থাকে, এরকম কাঁপতে, ডানে বামে কাঁপতে থাকে। কাকে? মাঝখানে একে রেখে এখানে কাঁপতে থাকে, এরকম এই দিক দিয়ে কাঁপতে থাকে, একবার এই দিক যায়, একবার এই দিক আসে, একবার এই দিক যায়, একবার এই দিক আসে, কাঁপতে থাকে। এইটা হলো সরল সন্ধিত স্পন্দন। এই সরল সন্ধিত স্পন্দন তোমার স্প্রিং এর মধ্যেও আছে। কেমন? যে একটা স্প্রিংকে তুমি যদি এইরকম ঝুলিয়ে দাও, যে এইটা আমার স্প্রিং, ফাঁকা আমার ভালো হয় না, সুতরাং এটা ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে, যে এইরকম একটা স্প্রিং আছে, স্প্রিং এর নিচে আমি ভর ঝুলিয়ে দিলাম, এরকম আমার স্প্রিং, এই স্প্রিং এ আমি ভর ঝুলিয়ে দিলাম। যখনই আমি ভর ঝুলিয়ে দিলাম, ভর ঝুলিয়ে দিয়ে ধরো এই অবস্থা, ঝুলিয়ে দেওয়ার পরেই এই অবস্থা থাকলো। এখন এখান থেকে স্প্রিংকে আমি কি করলাম? নিচের দিকে টানলাম, এফ বলে টানলাম। টানার পরে ধরো এতটুকু পর্যন্ত টানলাম, টানার পরে একে ছেড়ে দিলাম। সে স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা কোথায় ছিল? ধরে নিলাম যে স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা এখানে ছিল। যখনই তুমি একে ছেড়ে দিবে, এর মধ্যে যে প্রত্যয়নী বল ছিল, প্রত্যয়নী বল নিয়ে সে আবার স্প্রিং উপরে উঠবে। এখন স্প্রিং কি উপরে উঠে এখানে এসে স্থির হবে? হবে না, তা হবে না, কারণ এর মধ্যে আন্দোলন সৃষ্টি হয়ে গেছে, এর মধ্যে এক ধরনের কি ভাইব্রেশন তৈরি হয়েছে। সেই ভাইব্রেশনের কারণে এই স্প্রিং, এই সরল দোলক যেমন এই দিকে ডান দিকে বাম দিকে যায়, এটাও যেমন এরকম ডান দিকে যে কাঁপতে থাকে, এও তখন এই স্প্রিংও তখন একবার উপরের দিকে উঠবে, একবার নিচের দিকে। প্রথম দিকে একটু অনিয়মিত থাকবে, এই কয়েক মুহূর্তের মধ্যেই সে নিয়মিতভাবে দেখা যাবে যে সে এই পর্যন্ত উঠতেছে, আবার এই পর্যন্ত নামতেছে। ধরলাম এর মাঝের পয়েন্টটা হলো এই জায়গাটা, ও বিন্দুটা, একে সাম্য অবস্থানে রেখে সে নিচের দিকে আসতেছে, এই অবস্থানে, উপর দিকে উঠছে বি অবস্থানে। স্প্রিং এইভাবে ওঠানামা করবে। যখন স্প্রিং এইভাবে ওঠানামা করবে, তখন এখান থেকে আমরা কি পাবো? স্প্রিং এর এই জায়গা থেকে আমরা কি পাবো? স্প্রিং এর এই জায়গা থেকে আমরা পাবো হলো যে এখানে যখন আসবে স্প্রিং, দেখো এখান থেকে এইটা হলো সাম্য অবস্থান একটা সরল দোলকের,
এই অবস্থান থেকে যখন এই বি অবস্থানে আসে তখন এর যে দূরত্ব, ধরো এইটা হলো এল, এর যে দূরত্ব হয় সেই দূরত্বকে বলি আমরা বিস্তার। বিস্তার। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বিস্তার কি হবে? স্প্রিং এর ক্ষেত্রে বিস্তার হবে ও এ ও বি, এইটা হবে বিস্তার। স্প্রিং এর হবে বিস্তার, এইটা হবে তার বিস্তার। এখন আমি কল্পনা করি যে এ অবস্থানে, এইটা হলো সর্বাধিক অবস্থান, এটা হলো সর্বাধিক অবস্থান, এটা হলো সাম্য অবস্থান। এই সর্বাধিক অবস্থানে, এই অবস্থানে এইটার কি হবে যে তোমার গতিশক্তি, স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তি, স্থিতিশক্তি হবে কি এম না, স্থিতিশক্তি হবে যেহেতু স্প্রিং হাফ কে এক্স স্কোয়ার। এখন এখানে কে এক্স স্কোয়ার, এক্স বলতে কি এ স্কোয়ার, ও এক্স বলি যে আমরা ধরলাম যে 0 থেকে এ পর্যন্ত হলো এইটুক হলো এক্স, মানে এক্স পরিমাণ তার সরণ ঘটলো। তো এক্স পরিমাণ সরণ, এদিকে এক্স পরিমাণ সরণ, বরাবর সরণ যদি শব্দ ম্যাক্সিমাম হয় তখন ওই এক্সই হবে এ। আর যখন সাম্য অবস্থানে আসে তখন এক্স হয় 0। এই সাম্য অবস্থানে যখন আসবে তখন হবে এক্স 0। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হ্যাঁ, যে এই এই জায়গায় হবে তার স্থিতিশক্তি হবে এত বড়, এইটুকু। গতিশক্তি কি হবে? এইটার গতিশক্তি, গতিশক্তি হবে 0, কারণ এখানকার ভি হলো 0। যে সরল দোলকেও তোমরা দেখতে পারবে যে এখান থেকে এই পর্যন্ত যে মানে সর্বাধিক দূরত্ব পর্যন্ত যে তখন খুব মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, তারপরে সে আবার ফিরে আসে, তখন তার বেগ থাকে 0। তাই ওখানে গতিশক্তি হবে 0, যেহেতু ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে মোট শক্তি হবে, মোট শক্তি ই এতে হবে কি হাফ কে স্কয়ার, এই তো হবে। বিতে এসে কি হবে? বিতে হইছে তাই হবে। মাঝখানে কি হবে? মাঝখানে বাদ দিই আগে, মাঝখানের আগে আমি এক্স এ তে হিসাব করি। এতে হিসাব, এই ধরো এখন এক্স ইজ ইকুয়াল টু এই এই একটা বিন্দু নেই, যে মাঝখানে আরেকটা বিন্দু নিলাম বি, আর মাঝখানে একটা ডি একটা বিন্দু নিলাম, যে একটা নির্দিষ্ট দূরত্বে, যে জায়গাটায় আমার স্থিতিশক্তি এবং গতিশক্তি দুইটাই থাকবে। তাহলে ডি পর্যন্ত এইটাকে ধরি এক্স, ডি পর্যন্ত এইটাকে ধরি এক্স, আর ওইটা হলো এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে ডি পর্যন্ত আমার যদি এক্স দূরত্ব হয়ে থাকে, ডি পর্যন্ত আমার যদি এক্স দূরত্ব হয়ে থাকে, তাহলে ওই জায়গাটায় আমরা হিসাব কি পাবো? ডি এর হিসাব একটু বের করি। ডি এর হিসাবে স্থিতিশক্তি পাবো পি, নাম দিলাম সরি ইউপি পাবো। এখানে ইউপি কি পাবো? স্থিতিশক্তি, যে হাফ কে এক্স স্কোয়ার, আর কে ই কে পাবো হাফ এম ভি স্কোয়ার, কারণ ওখানে বেগ তো থাকবেই, হাফ এম ভি স্কোয়ার থাকবে। তাহলে এখানে মোট আমার মোট আমার এখানে কাজ হবে এই দুইটার যোগফল, হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখানে এই কাজ পেলাম এই ডিতে, এটা টোটাল কাজ। যে এটা কিন্তু আমার মোট শক্তি, কারণ জানোই তো শক্তি নিত্যতার সূত্র থেকে যে মোট শক্তির কোনো পরিবর্তন হয় না, এই পরিবর্তন হয় মাত্র। যদি পরিবর্তন যদি হয় তাহলে এখানকার মোট শক্তি, এই শক্তি যে পরিমাণ হবে এই তোমার ওই এ বিন্দুতে এই হাফ এম ভি স্কয়ার, কি বলে যে কোথায় 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 যেন আমরা দেখতে চাচ্ছিলাম যে এই এ বিন্দুতে এখানেও মোট শক্তিটাই ওইটা ছিল, এখানেও মোট শক্তিটা ওইটা ছিল। সুতরাং ওইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে হাফ
কে এ স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। সুতরাং এইটা আছে, এটা লেখা যায়, এটা সত্য কথাই, এটা লেখা যায়। এটা তোমরা লেখাপড়া কি বলে যে পড়ার মধ্যে পাও নাই জন্যই হয়তো এটা তোমাদের কাছে মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ এই জন্য যে এই সমীকরণ দিয়ে আমরা অনেক কিছু বের করতে পারি। কি কি বের করতে পারি একটু দেখি। যে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এম ভি স্কোয়ার এইটা ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। তাহলে হাফ, সব দিকটা হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার ইকুয়াল টু কে এ স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ভিটা কি, এই ভিটা এই যে হাফ এম ভি স্কোয়ারটা কোথায় আকার, এই হাফ এম ভি স্কোয়ার, এই হাফ এম ভি স্কোয়ারটা নিলাম হলো। এখন যদি গতিশক্তিটা ম্যাক্সিমাম বের করতে চাই, ভি ভি তাহলে এই রুট ওভার কে বাই এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে তুমি ভি এর মান বের করে ফেলতে পারবে। তো আমার মনে হয় যে ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার। তোমাদের এটা নিয়ে তাহলে কনফিউশন আর নাই। এই একটা প্রশ্নের উত্তর। আরেকটা জিনিস ছিল, আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছে যে প্রশ্ন, এটার উত্তর এখন আমি দিব কিনা, এটা পরবর্তীতে আমি উত্তর দিই। আমার মনে হয় সময় অনেক হয়ে যাচ্ছে। সময় অনেক হয়ে যাচ্ছে। কত মিনিট? হ্যাঁ, সময় অনেক হয়ে যাচ্ছে, কাজে আমি অনেক দূর আর না যাবো। আজকের ভিডিওটা একটু আমি ছোট বানাতে যাচ্ছি, তাহলে আমি এটা মুছে ফেলি। আচ্ছা ঠিক আছে, ওইটার আমি উত্তরটা দিয়ে দিই, আমার পরবর্তীতে আমার পড়াশোনায় চলে যাব। আরেকটা প্রশ্ন আমার কাছে ছিল, সেটা হলো আরেকটা প্রশ্ন আমাদের কাছে ছিল, সেই প্রশ্নটা কিভাবে জবাব যে দিব আমি বুঝতে পারতেছি।